যুদ্ধবিরতির জন্য ইসরায়েল ইরানের সঙ্গে যোগাযোগ করেছিল কারা? ইরান ইসরায়েল যুদ্ধে কে জিতল? ইরানে মোসাদের আরও ৬ গুপ্তচর গ্রেফতার। ডোনাল্ড ট্রাম্পের ইরান হামলা যুক্তরাষ্ট্রের আইনে কতটা বৈধ? শক্তিশালী সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানাবো, ফিলিস্তিন ইরানের প্রতি সংহতি জানাতে দিন ঘোষণা করুন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুদ্ধবিরতির জন্য ইসরায়েল ইরানের সঙ্গে যোগাযোগ করছিল কারা? সোমবার রাতেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। একই সঙ্গে দুপক্ষকে যুদ্ধবিরতি মানার কথা বলেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের যুদ্ধবিরতির প্রসঙ্গ তোলেন। আর তার প্রশাসনের অন্য কর্মকর্তারা ইরানের সঙ্গে কথা বলেন বলেও ওই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই কর্মকর্তা ব্যাখ্যা করেছেন, ইসরায়েল এই শর্তে যুদ্ধবিরতি মেনে চলতে রাজি হয়েছে যে ইরান নতুন আক্রমণ শুরু করবে না। তেহরান চুক্তিটি মেনে চলার ইচ্ছা প্রকাশ করেছে বলে ওই একই সূত্র জানিয়েছে। তিনি উল্লেখ করেছেন যে ইরানি পক্ষের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যোগাযোগ হয়েছে এবং এতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের অংশগ্রহণ ছিল। এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পর নিজের মালিকানাধীন সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প। এতে তিনি লেখেন, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, দয়া করে কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না। ইরান ইসরায়েলের সংঘাতের 12 দিনের মাথায় অর্থাৎ সোমবার ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলেন। ওই সময় তিনি ইঙ্গিত দেন ইসরায়েল ও ইরানের চলমান মিশনগুলো সম্পন্ন করার জন্য সময় পাবে। ইরান ইসরায়েল যুদ্ধে কে জিতল? ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছিল ইসরায়েল। প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। যুক্তরাষ্ট্র ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করার দাবি তুলেছিল, কিন্তু এ দুই উদ্দেশ্যই ব্যর্থ হয়েছে বলে মনে করেন তেহরানে অবস্থিত সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, পারমাণবিক স্থাপনাগুলোতে কিছুটা ক্ষতি সাধিত হলেও ইরান আগেভাগে ইউরেনিয়াম ও প্রযুক্তিগত জ্ঞান সুরক্ষিত স্থানে স্থানান্তর করেছিল। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও ধ্বংস হয়নি, বরং সাম্প্রতিক হামলায় তারা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। আসলানি বলেন, ইরান যুদ্ধবিরতির ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে। এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, তবে ইরান যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে মনে হয়। ইরান এখনও যুদ্ধবিরতির চূড়ান্ত নিশ্চয়তা দিচ্ছে না। কারণ হিসেবে উঠে এসেছে ইসরায়েলের আগের যুদ্ধবিরতি লঙ্ঘনের ইতিহাস। গাজা ও লেবাননে বারবার চুক্তি ভঙ্গ করছে ইসরায়েল। ইরানে মোসাদের আরও 6 গুপ্তচর গ্রেফতার। ইরানে হামাদানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের 6 গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার 24শে জুন তাদের গ্রেফতার করা হয় বলে একটি প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা মেহের। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে মোসাদের লক্ষ্য বাস্তবায়নের চেষ্টাকারী 6 জন বিশ্বাসঘাতক গুপ্তচরকে রাজান, নাহাভান্দ এবং হামাদান শহরে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। এতে আরও বলা হয়, আটককৃতরা সাইবার স্পেসে লক্ষ্যবস্তু কার্যকলাপের মাধ্যমে এবং শাসক এজেন্টদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে জনসাধারণের মধ্যে অস্থিরতা তৈরি করার ও ইরানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছিল। তবে সঠিক এবং সময়োপযোগী গোয়েন্দা তৎপরতা তাদের কর্মকাণ্ড ব্যর্থ করে দিয়েছে। এর আগে শুক্রবার 20শে জুন তেহরান ও তেল আবিবের মধ্যে সংঘাত চলাকালীন সময়ে মোসাদের সঙ্গে সম্পর্কিত 54 জন গুপ্তচরকে গ্রেফতার করে ইরান। ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে অভিযুক্ত। ইসরায়েলের সঙ্গে কয়েক দশক ধরে যুদ্ধে জড়িয়ে পড়া ইরান মোসাদের সঙ্গে যোগসূত্রের অভিযোগে অসংখ্য ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে, বিশেষ করে যাদের বিরুদ্ধে তাদের পারমাণবিক কর্মসূচিকে দুর্বল করার লক্ষ্যে নাশকতা এবং হত্যা প্রচেষ্টার অভিযোগ রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ইরান হামলা যুক্তরাষ্ট্রের আইনে কতটা বৈধ? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহান্তে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেওয়ার পর ডেমোক্রেটদের পাশাপাশি তার নিজের দলের অনেক আইন প্রণেতাও এই সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এই হামলা সংবিধান অনুযায়ী বৈধ নয়। আরেক রিপাবলিকান কংগ্রেসম্যান ওয়ারেন ডেভিডসন লিখেছেন, এটা সাংবিধানিকভাবেই বৈধ, এমন কোনো যুক্তি কল্পনা করাই কঠিন। প্রতিবেদনটি বিবিসি বাংলা থেকে নেওয়া হয়েছে। তবে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন ট্রাম্পের পক্ষ নিয়েছেন। তিনি বলেছেন, তিনি মনে করেছিলেন যে তৎক্ষণাৎ ঝুঁকি এতটাই বড় ছিল যে কংগ্রেসের অনুমতির জন্য অপেক্ষা করার সময় ছিল না। তিনি আরও বলেন,
পূর্ববর্তী অনেক প্রেসিডেন্ট একইভাবে কংগ্রেসের অনুমতি ছাড়াই সামরিক পদক্ষেপ নিয়েছেন। বিবিসি ভেরিফাই আইন বিশেষজ্ঞদের কাছে জানতে চেয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপ কি মার্কিন সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল, নাকি বোমা হামলার আগে তার কংগ্রেসের সঙ্গে পরামর্শ করা উচিত ছিল। মার্কিন সংবিধানের সামরিক অভিযান সম্পর্কে যা বলা হয়েছে, মার্কিন সংবিধানের দুইটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যেখানে সামরিক অভিযান নিয়ে বলা হয়েছে আর্টিকেল 1 এবং আর্টিকেল 2। আর্টিকেল 1 অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কেবলমাত্র কংগ্রেসের হাতে। তবে আর্টিকেল 2-এ বলা হয়েছে প্রেসিডেন্ট হলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক, ফলে তিনি বিশেষ পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। হোয়াইট হাউসের সূত্র বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প এই দ্বিতীয় ধারার ভিত্তিতেই ইরানে হামলার নির্দেশ দিয়েছেন। দেশটির সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন, প্রেসিডেন্ট কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে কংগ্রেসের অনুমতি ছাড়াই সামরিক শক্তি ব্যবহার করতে পারেন। শক্তিশালী সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার 24শে জুন ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসনের জন্য ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে শাস্তি দেওয়ার জন্য সামরিক অভিযান শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল, যা স্থানীয় ইরান সময় ভোর 4টায় শেষ হয়েছে। তিনি আরও বলেন, সব ইরানিদের সঙ্গে আমি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই, যারা তাদের প্রিয় দেশকে তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত রক্ষা করতে প্রস্তুত থাকে এবং শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর যে কোনো আক্রমণের জবাব দেয়। তার এই টুইটের পরপরই এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অনলাইনে শেয়ার করা ভিডিওগুলোতে তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে এবং আতঙ্কিত ইসরায়েলিরা ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেওয়ার পরপরই আরাকচি পোস্ট করেন। ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ইসরায়েলি সরকারের মধ্যে যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এই যুদ্ধবিরতি ঠিক কখন এবং কী শর্তে শুরু হচ্ছে তা নিয়ে এখনও স্পষ্টতা আসেনি। সূত্র সামা টিভি। ফিলিস্তিন ইরানের প্রতি সংহতি জানাতে দিন ঘোষণা করুন। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসনের শিকার ফিলিস্তিন ও ইরানের প্রতি সংহতি জানানোর জন্য একটি দিন ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির উদ্যোগে ইরানে ইসরায়েল মার্কিন বর্বর আগ্রাসী হামলা বন্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই আহ্বান জানান। আর সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকারকে বলবো, শুধু বিবৃতি দিয়ে দায়িত্বটা পালন করা যাবে না। আগামী এক সপ্তাহের মধ্যে খুব দ্রুত একটা দিন ঘোষণা করুন, যেদিন বাংলাদেশের 18 কোটি মানুষ ফিলিস্তিনি জনগণের পক্ষে রাজপথে নেমে আসবেন। দাবি জানাবেন ট্রাম্প নেতানিয়াহু চক্রের গ্রেফতারের। এই গণহত্যা বন্ধ করার জন্য বাংলাদেশের পতাকা মাথায় নিয়ে ওই দিন রাজপথে দাঁড়াবো আমরা। দলমত নির্বিশেষে আমরা ফিলিস্তিন এবং ইরানের প্রতি আন্তর্জাতিক সংহতি জানাতে এক সপ্তাহের মধ্যে সংহতি দিবস ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির মীর মোজাফফর হোসেন মোস্তাক, বন্নি, শিখা জামালি, আকবর খান প্রমুখ।